শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। পিডিং একটি পাহাড়ি প্রত্যন্ত গ্রাম, ঘন সবুজে ঢাকা। এই গ্রামে মোটে 10-12টা ঘর, চারিদিক বড় বড় গাছ আর কুয়াশায় ঢাকা পথ। সেই সঙ্গে মাথার ওপর মেঘের ফাঁকে মাঝে মাঝে উঁকি নীলচে রোদের। সব মিলিয়ে গ্রামটা একেবারে ছবির মতো। তবে এই গ্রামের সবথেকে বড় আকর্ষণ পাখি। এখানে গ্রীষ্ম আর বর্ষাকালে পাখিদের উৎসব লেগে যায়। রকমারি পাখি আসে দূর দূরান্ত থেকে, আর এই সমস্ত পাখিদের টানেই প্রতি বছর বেশ কিছু পর্যটক আসেন এই গ্রামে ঘুরতে। এই গ্রামেরই একেবারে শেষ প্রান্তে ছোট্ট একটা কাঠের কটেজে থাকে প্রকৃতি। ফর্সা গায়ের রঙের সঙ্গে নীল চোখ, যেই দেখে সেই ওর রূপে মুগ্ধ হয়ে যায়। বয়স 25-এর আশেপাশে, চুপচাপ শান্ত, খুব মিষ্টি স্বভাবের মেয়ে। নরম গলায় সবার সঙ্গে কথা বলে, আর হাসলে মুখে একটা জ্যোতি ছড়িয়ে পড়ে। পর্যটকরা এলে খুব খুশি হয় প্রকৃতি। তাদের নিয়ে যায় পাহাড়ি পথে, ঝর্ণার ধারে পাখি দেখাতে। সেখান থেকেই টুকটাক আয় হয় ওর। এই সামান্য আয়েই একা মানুষটা বেঁচে থাকে। ওর বাবা মা অনেক বছর আগে পাহাড়ের এক ধসে চাপা পড়ে মারা গেছে। এক দাদু ছিল, সেও চলে গেছে। এখন প্রকৃতি একাই থাকে, জঙ্গল আর পাখির ডাকে ঘেরা একাকিত্বে। এবছর সবকিছুই কেমন যেন অস্বাভাবিক। বসন্তে এমন বৃষ্টি হয় না পাহাড়ে। এই সময়টা বরাবরই শুকনো, ফুলে ভরা। কিন্তু এবছর বসন্তের মাঝেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। দিনভর বৃষ্টি। পাখিরা তো ডানা মেলতেই পারছে না, আর প্রকৃতির মনও কুয়াশায় ঢাকা। বিকেলের দিকে একটু আকাশ পরিষ্কার হয়েছিল ঠিকই, কিন্তু সন্ধ্যা হতেই শুরু হলো তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের চমক। পাহাড়ের কোলে এমন ভয়ঙ্কর রাত বহুদিন দেখেনি প্রকৃতি। কটেজের একদম ভেতরে এক কোণে ওর 2 পোষা মোরগ মুরগি, চুনিয়া আর মুনিয়া। একটা বাঁশের ঝুড়ির ভেতরে ঠান্ডায় কুঁকড়ে কাঁপছে। ওদের ওভাবে চুপ করে বসে থাকতে দেখে প্রকৃতির নিজের গায়েও কাঁটা দিয়ে উঠল। শীত কাটাতে একটা লোহার কড়াইতে অল্প আগুন ধরিয়ে নিল। এই কাঠের ঘরে বেশি আগুনের ঝুঁকিও নেয় না, ভয় হয় একটা ভুলেই এখানে সবকিছু ছাই হয়ে যেতে পারে। হঠাৎ দরজায় টোকা পড়ল। প্রকৃতির বুকটা কেঁপে উঠল। এই ঝড় বৃষ্টির রাতে কে আসবে? এই গ্রামে তো রাতে লোকজন বের হয় না। নাকি পাহাড়ের ওই পথ দিয়ে কেউ নিচে নেমে আসছে? দূরে ঝড়ের শব্দ তখনও তীব্র হচ্ছে, তবুও ঠিকঠাকই শুনতে পাচ্ছে প্রকৃতি। চুনিয়া আর মুনিয়া একবার ডানা ঝাপটালো, তারপর ঘরের কোণেই স্তব্ধ হয়ে রইল। প্রকৃতি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। মনের ভেতরে ভয়, প্রশ্ন আর অজানা এক অনুভূতি। প্রকৃতি দরজার কাছে দাঁড়িয়ে রইল। ঘরের ভেতর অন্ধকারে আগুনটা তখন কাঁপছে, ছায়া ফেলছে ওর মুখে। ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার ছিটকিনিটা ও খুলে দিল।
দরজা খুলতেই একটা কালো ছায়া দাঁড়িয়ে। ঝাপসা আলোয় ভালো করে দেখা যাচ্ছে না, তবে একজন যুবক, নাক মুখ ঢাকা, চোখগুলো কেমন লালচে, ভিজে গেছে জলে, পিঠে একটা কালো ব্যাগ, জামা কাপড় সাদামাটা, তবু ভেজা অবস্থায় দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে। সরি, অসময়ে বিরক্ত করলাম। আমি আসলে পাহাড়ের উপরে পাখির ছবি তুলতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ এমন ঝড় উঠলো যে নামার পথ একেবারে বন্ধ হয়ে গেল। তা এই দিকটায় একটা ঘর দেখলাম, তাই সাহস করে টোকা দিলাম আর কি। প্রকৃতি 2-1 সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর একটু সরে দাঁড়ালো। আপনি ভেতরে চলে আসুন, ভিজে গেছেন অনেকটা, ঠান্ডা লেগে যাবে। লোকটি মাথা নাড়িয়ে ধন্যবাদ জানিয়ে ভেতরে ঢুকে পড়ল। চুনিয়া আর মুনিয়া ঝুড়ির কোণে বসে তার দিকে তাকিয়ে রইল। হালকা একটা কুকু শব্দ করল বোধহয়। আপনি একাই এসেছেন পাহাড়ে? হ্যাঁ, আমি পাখির ছবি তুলি। এই পিডিং গ্রামে প্রথম এলাম। নিচের দিকে তেমন একটা পাখি দেখলাম না। সবাই বলল উপরের এই ঝর্ণাটার কাছাকাছি দেখতে পাওয়া যাবে, তাই চলে এলাম একা একা। কিন্তু তারপরেই হঠাৎ করে এমন বৃষ্টি এলো। আচ্ছা, আপনাদের এখানে গাইড নেই, মানে পাখি দেখান এমন কেউ? ভালো জায়গাতেই এসে পড়েছেন ভুল করে। আসলে আমি গাইডের কাজ করি। এই বসন্তের সময়টাতে 2-4 পয়সা রোজগার করি, কিন্তু এবছর দেখুন একটাও পাখির দেখা নেই। পর্যটকও সেরকম আসেনি সারা বছর। কি করে যে চলবে জানি না। বাহ, ভালোই হলো তাহলে। আপনি আমাকে পাখি দেখাবেন? দেখাবো, তার আগে বৃষ্টিটা তো থামতে দিন। আপনি বসুন, ওই খাটিয়াটাতে বসুন। আমার ঘরে তেমন জায়গা নেই, এই এখানেই একটু। না না, ঠিক আছে, আমি বসছি। কাঠের কটেজের অন্ধকারে প্রকৃতির মুখটা যেন আলো ছায়ায় খেলা করছে। চুলগুলো আধ ভেজা, হালকা এলোমেলো, আর চোখ, সেই চোখে এমন এক গভীরতা যেন অনেক না বলা কথা জমে আছে সেখানে। সব থেকে আশ্চর্য চোখের রং, হালকা নীলচে ধূসর, ঠিক যেন বরফে ঢেকে থাকা পাহাড়ি নদী। অয়নের মনে হলো এমন চোখ ও আগে কখনো দেখেনি। ঠোঁট দুটো একটু রংহীন, এত নিখুঁতভাবে তৈরি যেন মনে হচ্ছে কেউ পেন্সিল দিয়ে এঁকে দিয়েছে। শীতের জায়গা, তাই হয়তো অতিরিক্ত ঠান্ডায় গায়ের রংটা একটু ফ্যাকাশে, তবু সব মিলিয়ে একটা অদ্ভুত স্বর্গীয় সৌন্দর্য যেন ঢেকে রেখেছে মেয়েটাকে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ অয়নের নাকে একটা মিষ্টি সুবাস এসে লাগলো। হয়তো আগুনে শুকনো লবঙ্গ পাতা পুড়ছে, নাকি প্রকৃতির শরীর থেকে ভেসে আসছে এক অচেনা সুবাস। চা করার সময় খেয়াল করলো প্রকৃতি, অয়ন একভাবে তাকিয়ে আছে ওর দিকে। চোখের দৃষ্টিটা খুব বেশি গভীর, কেমন যেন অদ্ভুত। ওর বুকের ভেতরে একটা হালকা কাঁপুনি উঠল। এতক্ষণ তো সহজ স্বাভাবিক আচরণ করছিল, এখন মনে প্রশ্ন জাগছে, তবে কি ভুল করলো? এই লোকটাকে হঠাৎ করে ডেকে আশ্রয় দেওয়াটা কি ঠিক হলো না? বছরটা এমনিতেই ভালো কাটছে না। বসন্তে বৃষ্টি, পাখিদের দেখা নেই, পর্যটক তো আসেই না। এই মানুষটাও প্রথমে বলেছিল পাখির ছবি তুলতে এসেছে, পিঠে ছিল ক্যামেরার ব্যাগ, তাই তো বিশ্বাস করেছিল প্রকৃতি। না হলে কে জানে কে কখন এসে উপস্থিত হয়। চা শেষ করতে করতে প্রকৃতি নিজেই শুরু করলো কথা। চুপ করে থাকা ওর স্বভাব না, কিন্তু আজকের রাতটা কেমন যেন ভয় করছে। আপনি বললেন আপনি পাখির ছবি তোলেন, এই কাজটাই করেন? হ্যাঁ, মানে অনেকটা সময় ওতেই কাটে আর কি। নেচার, ওয়াইল্ড লাইফ, পাহাড়, নদী,
যেখানে একাকিত্ব বেশি আমি সেদিকেই যাই। আপনার চোখ দুটো বেশ লালচে, দেখে মনে হচ্ছে ভালো করে ঘুমোননি। আচ্ছা, এত একা থাকতে ভালো লাগে আপনার? সবাই তো একা থাকতে চায় না, কেউ কেউ বাধ্য হয়। আমার বাবা মা অনেক বছর আগেই মারা গেছেন। এই পাহাড়েরই খাদ থেকে পড়ে গিয়েছিলেন। তখন আমি খুব ছোট। তারপর দাদু ছিল, কিছুদিন আগে দাদুও চলে গেল। এই কটেজটাতেই এখন আমার সব কিছু। আমি একাই থাকি এখানে। পর্যটকরা এলে তবু একটু সঙ্গ পাওয়া যায়। দুঃখিত। আরে না না, আপনি তো জানতেন না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? অনেক দূরে, বাবা মা থেকেও নেই, আর বাকি গল্পটা জটিল। প্রকৃতি এবার একটু চুপ করে গেল। ওর মনে হলো মানুষটার মধ্যে যেন একটা ঘোর অন্ধকার আছে, কিন্তু তবুও কেমন যেন চেনা একটা অন্যরকম অনুভূতি তৈরি হলো ওর মনে। সব গল্পই জটিল হয় অয়নবাবু, শুধু কেউ শোনে না বলে মনে হয় আমাদেরটা আলাদা। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল ওরা, নির্বাক, নিঃশব্দ। কিন্তু ওরা জানে না, ঠিক এই মুহূর্তে তুমুল ঝড় বৃষ্টির মধ্যে ঘরের ঠিক বাইরেই আপাদ মস্তক কালো কাপড়ে ঢাকা এক ছায়া মূর্তি একভাবে তাকিয়ে আছে কটেজের দিকে। তার মুখ দেখা যাচ্ছে না, তবু বোঝা যাচ্ছে তার সেন দৃষ্টি ভেদ করতে চাইছে কটেজের দেওয়াল, যেন ভিতরের সমস্ত দৃশ্য দেখতে চাইছে সে। প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকালো, মুহূর্তেই আলোকিত হয়ে গেল আশপাশ। চমকে উঠল প্রকৃতি, মনে হলো কেউ যেন ওকে দেখছে। সঙ্গে সঙ্গে ও ছুটে গেল জানলার কাছে, আর তখনই দেখতে পেল একটা ছায়া মূর্তি, ঘন কালো কাপড়ে ঢাকা, ঠিক যেন তাকিয়ে আছে ওর চোখে চোখ রেখে। তারপর হঠাৎ চোখের পলক ফেলতেই উধাও হয়ে গেল বাতাসে। তিন দিন কেটে গেছে। এই 3 দিনে পাহাড়ের আলাদা আলাদা জায়গায় প্রকৃতি অয়নকে নিয়ে গেছে পাখি দেখাতে। কখনো উঁচু পাহাড়ে, কখনো জঙ্গলের পাশে। প্রকৃতি হাঁটতে হাঁটতে গল্প করেছে অয়নের সঙ্গে, দেখিয়েছে কোন পাখির ডাক কেমন, আর কোনটাকে শুধু ভোরবেলায় দেখা যায়। অয়ন প্রথমে এসেছিল পাখির ছবি তুলতে, কিন্তু এখন বেশি ছবিও তুলছে প্রকৃতি। ওর হাসি, ওর তাকানো, ওর চুপচাপ দাঁড়িয়ে থাকা, সব কিছুতেই যেন অয়নের মন আটকে গেছে। প্রতিদিন সকালে ওরা বের হয়, বিকেলের দিকে ফিরে আসে কটেজে। সন্ধ্যায় দুজনে বসে থাকে কাঠের ঘরের ভিতরে। অয়ন বুঝতে পারে না, কিন্তু অনুভব করে এই মেয়েটা যেন সব কিছু বলেও কিছু একটা লুকিয়ে রাখে। আলো ছায়ায় ঢাকা প্রকৃতির রূপ মন ভরে উপভোগ করে অয়ন। প্রকৃতি, তোমার চোখ দুটো তুমি আয়নায় দেখেছো? ওমা, এ কেমন প্রশ্ন! সে তো রোজই দেখি। তাহলে তো তুমি রোজই নিজের প্রেমে পড়ো, তাই না? এসব কি কথা? আমার মনের কথা প্রকৃতি, সত্যি বলছি। হয়তো তোমায় মাত্র 3 দিন চিনি, কিন্তু বিশ্বাস করো, এই 3 দিনেই তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। কিছুতেই হারাতে চাই না তোমায়। প্লিজ প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। এ কি বলছো তুমি? আমি অত্যন্ত সাধারণ একটা মেয়ে, তুমি শহরের মানুষ, পর্যটক, তোমার মুখে এসব মানায় না। কেন? ভালোবাসা কি অন্যায়? না, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই, শহরে নিয়ে যেতে চাই। সেটা সম্ভব নয় অয়ন। কেন সম্ভব নয়? ও, তুমি বোধহয় ভাবছো তোমাকে আমার বাড়ি থেকে মেনে নেবে কিনা, তাই তো? ভয় পেও না,
মেনে না নিলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি প্রফেশনালি ফটোগ্রাফি করি বলে অনেকদিন আগেই আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করেছে। আমি একাই থাকি ফ্ল্যাটে, এখনো পর্যন্ত ভাড়া নিয়ে, তবে তবে আশা করি খুব তাড়াতাড়ি কিনতেও পারবো একটা। না না, ওসব আমি ভাবি না। এই গ্রাম থেকে আমার আসলে যাওয়া হবে না। আসলে আসলে কি প্রকৃতি? বেশ কিছুদিন হলো আমার মনে হচ্ছে কেউ আমার উপর নজর রাখছে, আর এই গ্রাম থেকে আমি বেরোতে চাইলেও সে আমায় বেরোতে দেবে না। আমাকে এড়িয়ে যেতে চাইছো তাই এসব বলছো? না না, আমি দেখেছি তাকে, কালো কাপড়ে মুখ ঢাকা, পরিষ্কার দেখা যায় না, কিন্তু ভয় করে। আমার খুব ভয় করে অয়ন। আমার মনে হয় ও আমাকে কিছুতেই ভালো থাকতে দেবে না, আমার সর্বস্ব শেষ করে দেবে। না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না প্রকৃতি। কালকেই আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। তোমার সব সুরক্ষার দায়িত্ব আমার। শুধু তুমি কথা দাও তুমি আমার সঙ্গে যাবে। মাঝ রাস্তায় আমার হাত ছেড়ে দেবে না তো অয়ন? না প্রকৃতি, যতদিন বেঁচে থাকবো শুধু তোমাকেই ভালোবাসবো, শুধু তোমাকে। এগিয়ে এসে প্রকৃতিকে নিজের মধ্যে মিশিয়ে নেয় অয়ন। এত তাড়াতাড়ি কি করে একটা মানুষ এত কাছের হয়ে উঠল বুঝতেই পারে না ও। প্রকৃতিকে ছেড়ে থাকা আর সম্ভব নয়। হঠকারিতাতেই সিদ্ধান্ত নিল অয়ন, বিয়ে করবে প্রকৃতিকে। কেটে গেছে প্রায় 10 দিন। দুপুর গড়িয়ে তখন প্রায় সন্ধে। শহরের ভিড়, আলো আর এত আওয়াজ, সবই যেন নতুন এক জগৎ প্রকৃতির কাছে। সমস্ত ভিড় ভাট্টা সামলে অয়ন প্রকৃতিকে নিয়ে এলো তার ফ্ল্যাটে। শহরের শেষ প্রান্তে ওর ফ্ল্যাট, 5 তলার মাথায় ছোট্ট সাজানো ঘর। দরজা খুলতেই এক গাদা ধুলো আর পুরনো গন্ধ নাকে এসে ঠেকল ওদের। অয়ন হালকা হেসে বলল, নতুন করে সাজাবো এবার তোমার আমার সংসার। প্রকৃতি মৃদু হাসল শুধু। তারপর এগিয়ে গেল ঘরের ভিতরে। খুব একটা ফার্নিচার দিয়ে সাজানো নয়, ডাইনিংটা একেবারে ছিমছাম। ছোট্ট একটা সোফা সেট আর একটা ডাইনিং টেবিল। সারা ঘরে টাঙানো রয়েছে বেশ কিছু অয়নের তোলা ছবি। জানলার পাশে একটা চেয়ার আর কম্পিউটার। তার ঠিক কর্নারেই পড়ে রয়েছে বেশ কয়েকটা ক্যামেরা আর ট্রাইপড। চোখ বুলিয়ে নিল চারদিকে প্রকৃতি। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ছেড়ে ও বলল, তোমাকে বিশ্বাস করে ঘর ছাড়বো স্বপ্নেও ভাবিনি। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু প্রকৃতি। প্লিজ পুরনো কথা ভেবে মন খারাপ করো না। মাথা নিচু করে হাসল প্রকৃতি। তারপর আলগা হাতে জড়িয়ে ধরল অয়নকে। এখানে আসার সময়ও খেয়াল করেছে সেই কালো ছায়াটা এখনো পিছু ছাড়েনি ওর। ছোট্ট ফ্ল্যাট, ছোট্ট সংসার, কিন্তু ভালোবাসার কমতি নেই। প্রকৃতির রান্না অসাধারণ। ওর হাতে তৈরি সব খাবারের মধ্যেই পাহাড়ি ঘ্রাণ, আর অয়নের মুখে সবটাই যেন স্বর্গের স্বাদ। রোজ সকালে চা, ডিম টোস্ট, দুপুরে পাতলা মুরগির ঝোল বা ডাল আলু পোস্ত, রাতে কখনো খিচুড়ি, কখনো হালকা স্যুপ। সবেতেই মিশে থাকতো প্রকৃতির আদর আর যত্ন। অয়ন অবাক হয়ে ভাবত, এই চুপচাপ ঠান্ডা মেয়েটা কিভাবে এত মন দিয়ে সংসার করছে। তবে ইদানিং ঘুমটা একদম ভালো হচ্ছে না অয়নের। প্রকৃতিকে বলায় প্রকৃতি একদিন রাতে ঘুমের আগে ওর জন্য 1 কাপ গরম গরম বাটার টি বানিয়ে দিল। মশলা, মধু, দারচিনি ইত্যাদি দিয়ে এই চা তৈরি করতে হয়। এটা খেলেই চোখটা ভারী হয়ে আসে অয়নের। ওর ঘুমের সমস্যা মিটে গেল খুব তাড়াতাড়ি। কিন্তু প্রকৃতির শরীরটা যেন ধীরে ধীরে ভেঙে গেল। চোখের তলায় কালি পড়ল, রংটা আরো একটু ফ্যাকাশে হয়ে গেল।
একদিন সকালে হঠাৎই জিজ্ঞাসা করলো অয়ন, আচ্ছা, তুমি ঠিক আছো তো প্রকৃতি? তোমাকে ক্লান্ত লাগছে, অসুস্থ লাগছে, কোনো সমস্যা হচ্ছে? না না, আসলে নতুন শহর, নতুন আবহাওয়া, একটু 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 করে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। খুব একটা পাত্তা দিল না অয়ন। ভাবছিল পাহাড়ের খোলা হাওয়া ছেড়ে এই ইট কাঠ পাথরের শহরে এসে হয়তো মনটা খারাপ হয়ে গেছে প্রকৃতির, আর তারই প্রভাব পড়েছে শরীরে। এদিকে মাঝে মাঝেই অয়নকে যেতে হচ্ছে কাজের জন্য শহরের বাইরে। মেয়েটা একা একা কি করবে, বেশ কিছুদিন ধরে বায়নাও করছে, তাই ওর জন্য খাঁচার মধ্যে বেশ কয়েকটা পাখি এনে দিয়েছে অয়ন। এখন এগুলোই একাকিত্বের সঙ্গী প্রকৃতির। কিন্তু এখানেও একটা মুশকিল হলো, বেশ কিছুদিনের মধ্যেই 4-4টে পাখি উধাও হয়ে গেল। কান্নাকাটি করে প্রকৃতি প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিল। চিন্তায় পড়ে গেল অয়ন, এই বদ্ধ ফ্ল্যাটের ব্যালকনি থেকে কে নিয়ে যাবে পাখি? নিশ্চয়ই অসাবধানতায় খাঁচার জানলাটা খোলা ছিল, কিন্তু প্রকৃতি কিছুতেই মেনে নেবে না। ওর কথায় এই ফ্ল্যাটে অস্বাভাবিক কিছু আছে, বুঝিয়ে উঠতে পারে না অয়ন। প্রকৃতি সমানে সেই কালো ছায়ার কথা বলতেই থাকে। কিন্তু না প্রকৃতি, আমি আবার তোমার জন্য পাখি এনে দেব। প্রমিস? এনে দেবে প্রমিস? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এনে দেব। এবার চোখের জলটা মুছো দেখি। বেশ গভীর রাত, হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। পাশ ফিরে বিছানায় হাত রাখতেই একটু অবাক হয়ে গেল অয়ন। প্রকৃতি প্রকৃতি কোথায় গেল? বেডরুমের হালকা আলোয় চোখটা বেশ স্বাভাবিক হয়ে গেছে। বুঝতে পারল অয়ন, ঘরে নেই প্রকৃতি। তবে কি বাথরুমে? উঠে পড়ল ও। প্রকৃতি, প্রকৃতি, তুমি কি বাথরুমে? প্রকৃতি, প্রকৃতি। কোনো উত্তর নেই। ডাইনিংয়ে চলে এলো অয়ন। প্রকৃতি, প্রকৃতি। কোথাও কোনো সারা শব্দও পেল না প্রকৃতির। মেন গেটের দরজায় হাত দিতেই ঘাবড়ে গেল। বাইরে থেকে দরজাটা বন্ধ। অনেকবার দরজাটা টানাটানি করে খোলার চেষ্টা করলো, কিন্তু না, দরজাটা বাইরে থেকেই বন্ধ। মনে মনেই বলে উঠল অয়ন, কোথায় গেল এত রাতে? আমাকে না বলে এভাবে তো কোথাও যায় না, রাস্তাঘাটও তো চেনে না। ফোন ফোন করে দেখা যাক। দ্রুত পায়ে ঘরে চলে এলো। ফোন করলো প্রকৃতিকে, কিন্তু রিংটা হলো ঘরের ভেতরে। তার মানে ফোন নিয়ে যায়নি প্রকৃতি। তাহলে কোথায় গেল? কি করবে ভাবছিল অয়ন। ঠিক তখনই অয়ন চমকে উঠল। অয়ন, প্রকৃতি, তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমাকে না বলে মেন গেট বাইরে থেকে বন্ধ করে কোথায় গিয়েছিলে? মেন গেট বন্ধ? আমি তো কোথাও যাইনি। আমি তো... তার মানে আমি তোমায় গোটা ফ্ল্যাটে খুঁজেছি, তুমি তো কোথাও ছিলে না। আরে, আমি তো ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি তো ব্যালকনিতে না, মানে ব্যালকনিটা দেখা হয়নি। কিন্তু হয়েছে হয়েছে, এত চিন্তা করতে হবে না। ঘুম আসছিল না, তাই উঠে পড়েছিলাম। নাও, চলো চলো, শুয়ে পড়বো চলো। কাল তো আবার সকাল সকাল বেরোবে, আমাকে উঠতে হবে। চলো চলো। অবাক হয়ে গিয়ে শুধু মাথা নাড়ল অয়ন। তারপর শুয়ে পড়ল বিছানায়। ঠিক কি হলো কিছুই বুঝতে পারল না। আরে, কি হলোটা কি? ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ। এটা সেটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। আর কিছুদিনের মধ্যেই ঘটনাটা বেমালুম ভুলেও গেল। এরপর নিশ্চিন্তে কাটলো প্রায় 2 মাস। কিন্তু
তারপরেই আবার অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। একদিন দুপুরে পাশাপাশি শুয়েছিল ওরা। হঠাৎ অয়ন বলে উঠল, তোমার গা থেকে কেমন একটা গন্ধ আসছে, পারফিউমও তো না, একটা পোড়া জিনিসের গন্ধ। ও, আমি তেল পুড়িয়ে ফেলেছিলাম রান্না করতে গিয়ে, হয়তো সেই গন্ধটাই গায়ে লেগে আছে এখনো। ঠিক আছে, রান্নাঘরে সাবধানে কাজ করো, আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলো না। অয়ন চুপ করে তাকিয়ে থাকলো ওর দিকে। প্রকৃতির জামার, গলার আর কাঁধের কাছে শুকিয়ে যাওয়া লালচে দাগটা নজর এড়ায়নি ওর। লাল রংটা কি করে লাগলো সেটা আর জিজ্ঞাসা করলো না অয়ন, খানিকটা এড়িয়েই গেল। রান্নাঘরে কাজ করতে করতে হয়তো মাছের রক্ত, হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছু একটা লেগেছে। কিন্তু কিছুদিনের মধ্যে ঘটল আরও একটা ঘটনা। খুচরো দরকার পড়েছিল অয়নের। নিচে দুধওয়ালা দাঁড়িয়ে উসখুস করছে, মানি ব্যাগে বড় নোট, ভাঙাতে পারবে না। হঠাৎ করে মনে পড়ল প্রকৃতির কাছে খুচরো থাকে। এদিকে প্রকৃতি গেছে স্নানে, তাই বাধ্য হয়েই প্রকৃতির কালো ব্যাগটা ড্রেসিং টেবিলের উপর থেকে তুলে নিল অয়ন। চেন খুলে একে একে পকেটগুলো ঘাঁটতে লাগলো। হঠাৎ আঙুলে ঠেকল একটা ছোট্ট শিশি। কেমন যেন ঠান্ডা তার গাটা। আলতো করে টেনে বার করতেই চোখটা ছানা বড়া হয়ে গেল ওর। ভেতরে লালচে ঘন একটা তরল, রোদে চকচক করছে বোতলের ভিতরটা। এক ঝলক দেখে রংটা রক্তের মতো মনে হলো। অয়নের বুকটা ধড়ফড় করে উঠল, শরীরটা কেমন যেন হিম হয়ে গেল, মাথার ভেতরটা ঘুরপাক খেতে লাগলো। প্রকৃতির ব্যাগে এটা কি? এটা এটা রং নাকি? আমার ব্যাগে হাত দিয়েছো কেন তুমি? না, মানে খুচরো দরকার ছিল, ওই দুধওয়ালা। না বলে কারোর ব্যাগে হাত দেওয়া উচিত নয় অয়ন। সরি, আসলে। সরো তুমি, আমি বের করে দিচ্ছি। প্রকৃতি, তোমার ব্যাগে ওই শিশিটা। চোখ দুটো জল জল করে উঠল প্রকৃতির। ও বলে উঠল, ও ও কিছু নয়, ওটা একটা পাহাড়ি তেল। আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যায় না, সেই জন্যই। না না, তোমার চোখ মুখটা ভালো লাগছে না, চলো আজই ডাক্তারের কাছে যাই। মনে হয় তোমার অ্যানিমিয়া আছে, যেন এত শুকনো লাগছে, রংটাও কেমন যেন ফ্যাকাশে। কিচ্ছু হয়নি আমার, ড্রাই স্কিন, তাই এরকম মনে হয়। যাও নিচে যাও, এবার তো দুধওয়ালা ওপরে চলে আসবে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমি যাই। সিঁড়ি দিয়ে নামতে নামতেই ভাবল অয়ন, না, এবার একটা ডাক্তার দেখাতেই হবে। কিন্তু মেয়েটা রাজি হলে তো। সেদিন রাতে প্রকৃতিকে রাজি করানোর জন্য ওর পাশে একেবারে ঘেঁষে এলো অয়ন। কিন্তু ওর কাছাকাছি আসতেই গাটা একেবারে গুলিয়ে উঠল। কি হলো অয়ন, কি হলো? না, মানে কেমন একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে, কেমন একটা। ওহো, আরে আমি ওই তেলটা মেখেছি, ওটাতে না এরকমই গন্ধ। দাঁড়াও দাঁড়াও, আমি ফেস ওয়াশ করে আসছি, দাঁড়াও। প্লিজ প্লিজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি তুমি প্লিজ ওয়াশ করে এসো। কেমন যেন সীসা মেশানো লোহা, আর সেই সঙ্গে কেমন একটা আষ্টে গন্ধ। অদ্ভুত একটা অস্বস্তি ঘিরে ধরল অয়নকে, দমটা বন্ধ হয়ে গেল। এর পরের কিছুদিন অজান্তেই প্রকৃতিকে ভালো করে লক্ষ্য করতে শুরু করলো অয়ন। অস্বাভাবিক কিছু নয়, তবু যেন কেমন একটা সন্দেহ হতে থাকলো। ওর কিনে দেওয়া পাখিগুলো একটা একটা করে মরে গেছে সবাই, অথবা পালিয়ে গেছে। দুটো খরগোশও এনেছিল, সে দুটোরও পাত্তা নেই।
মনের ভেতর ভয়টা ক্রমশ চেপে বসছিল। আর থাকতে না পেরে নিজের ছোটবেলার বন্ধুকে সবটা জানিয়ে দিল অয়ন। জানি না রে সন্দেহটা মনের ভুল কিনা, তবু আমার মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল আছে। ভালো কোনো মনোবিদের কাছে নিয়ে যা না, ওর যদি কোনো মানসিক সমস্যা হয়। হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু কিন্তু ও তো রাজি হতে চায় না। আর তাছাড়া মাঝে মাঝে রাতে আমার পাশ থেকে কোথায় উধাও হয়ে যায়। আমি খোঁজাখুঁজি করি, তারপর হঠাৎ করেই হাজির হয়। আমার না সবটা ঘেঁটে যাচ্ছে রে, কি করব বুঝতে পারছি না। তখনই বলেছিলাম এত তাড়াতাড়ি বিয়ে করিস না, অজানা অচেনা একজনকে বিয়ে করে নিয়ে চলে এলি। আচ্ছা, আমি কি একবার ওকে বলবো? ও আমাদের ছোটবেলার বন্ধু, একবার বলেই দেখি। না, ও তো আমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। আমার মনে হয় না ওকে বিরক্ত করা উচিত হবে। কিন্তু অয়ন? কোনো কিন্তু নয়, আমার মনে হয় আমরা শুধুই সন্দেহ করছি। কাল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে, সাবধানে যাস, প্রয়োজনে ফোন করিস। সেদিন রাত্রে ঠিক করলো ঘুমোবে না, সারা রাত জেগে থাকবে। বাটার টিটাও খেলো না। যদি সত্যিই কোনো অস্বাভাবিক কিছু থেকে থাকে তাহলে সেটা রাতেই টের পাবে। একেবারে চুপ করে চোখটা বন্ধ করে শুয়ে রইল অয়ন। ঘড়িতে ঢং ঢং করে 3টে বাজলো। আর ঠিক তখনই তীব্র হলো একটা দুর্গন্ধ। দুলে উঠল বিছানা। চোখটা চেপে বন্ধ করে রইল অয়ন। কিছুতেই তাকালো না, কিন্তু বুঝতে পারল ওর পাশ থেকে ধীরে ধীরে উঠে গেল প্রকৃতি। ওর ঘরের দরজাটা বন্ধ হয়ে যেতেই পাশ ফিরল অয়ন। মনে হলো একটা কালো ছায়াও যেন দেখতে পেল। তবে কি পাহাড়ে প্রকৃতিকে এই ছায়াটাই ফলো করছিল? তবে কি ও যা বলছিল তাই সত্যি? এই ছায়াটা কি প্রত্যেক রাত্রে ডেকে নিয়ে যায় ওর প্রকৃতিকে? উঠে পড়ল অয়ন। আস্তে আস্তে এগিয়ে গেল দরজার দিকে। ডাইনিংয়ে বেরিয়েই অবাক হয়ে গেল। হাট করে মেইন দরজাটা খোলা। দরজা খোলা? তাহলে কি প্রকৃতি বাইরে গেছে? তাড়াতাড়ি টর্চ আর ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে এলো অয়ন। ঘড়িতে তখন 3:15। চুপচাপ হাঁটছে অয়ন, হাতে টর্চ, কিন্তু আলো জ্বালতে হয়নি। চাঁদের আলোয় রাস্তা ভালোই দেখা যাচ্ছে। আলোটা আজ বেশ উজ্জ্বল। চাঁদের আলো গাছের পাতাগুলোর উপর পড়ে চকচক করছে রূপোর মতো। দুধ সাদা নাইট গাউনে প্রকৃতি হাঁটছে ঠিক অয়নের সামনে। ওর পা যেন মাটি ছুঁচ্ছে না, কেমন যেন ভেসে ভেসে এগিয়ে চলেছে ও। একটা অস্বাভাবিক ভঙ্গি। গাউনের প্রান্তটা হাওয়ায় উঠছে, চুলগুলো এলোমেলো। অয়নের ভয় করলেও ও প্রকৃতির পিছু ছাড়েনি। সামান্য দূরত্ব রেখে ও হেঁটে চলেছে সমানে। প্রকৃতির হাঁটার ধরনে একরকম জড়তা রয়েছে আজ, যেন ঘোরের মধ্যে হাঁটছে, যেন ও জানেই না ও কোথায় যাচ্ছে। রাস্তা ফুরিয়ে গেল। এবার ওরা ঢুকে পড়ল একটা অদ্ভুত ফাঁকা মাঠের মধ্যে। চারিদিকে মৃত স্তব্ধতা। মাঠটা শহরের প্রান্তে। এখানে পুরনো আবর্জনা ফেলা হয়। মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে পচা ফল, ভাঙা আসবাব, ছেঁড়া পলিথিন, রক্ত লেগে থাকা পুরনো কাপড়। একটা কটু গন্ধ বারবার অয়নের গা গুলিয়ে উঠছে। একটু
একটু দূরেই হঠাৎ একটা শেয়াল ডেকে উঠল। পিছনে পড়ে থাকা লোহার টিন বাতাস লেগে কর্কশ আওয়াজ করল। অয়নের শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। প্রকৃতি কিন্তু থামছে না, ওর যেন কোনো বিরামই নেই। চাঁদের আলোয় ওর সাদা পোশাকটা যেন এক ফালি ধোঁয়ার মতো দুলছে বাতাসে। একটু একটু করে ও পৌঁছে গেল মাঠের একদম মাঝখানে। একটা গাছের আড়াল থেকে দেখতে লাগলো অয়ন। ওর ওর চোখ স্থির, গলা শুকিয়ে গেছে, বারবার ঢোক গিলছে ও। এমন সময় প্রকৃতি হঠাৎ এক ছটকায় দাঁড়িয়ে পড়ল। তারপর হঠাৎই ওর মাথাটা ধীরে ধীরে ঘুরল পিছনের দিকে। দম বন্ধ হয়ে গেল। প্রকৃতি কি ওর দিকে তাকিয়ে আছে? কেমন যেন চোখগুলো লাল আগুনের মতো, মুখটা একেবারে অচেনা, ঠোঁটের কোনায় লেগে আছে অদ্ভুত একটা হাসি। অন্ধকার মাঠের ভেতর কেবল চাঁদের আলো আর বাতাসের শোঁ শোঁ শব্দে দাঁড়িয়ে আছে অয়ন। হঠাৎ হঠাৎ সামনে একটা কালো ছায়া এসে গেল, আর আর সবকিছু ভ্যানিশ হয়ে গেল। মুহূর্তের মধ্যে অয়ন লুটিয়ে পড়ল মাটিতে। না না না, প্রকৃতি প্রকৃতি প্রকৃতি, কোথায় তুমি? কি হয়েছে? প্রকৃতি, কি হয়েছে অয়ন? তুমি তুমি এরকম করছো কেন? স্বপ্ন দেখেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জল দি, জলটা খাও। হ্যাঁ, সাবধানে। দ্রুত জলটা খেলো অয়ন। তারপরেই তাকালো প্রকৃতির দিকে। শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। প্রকৃতির নীল চোখগুলো আজ কেমন যেন ঘোলাটে, মুখের মধ্যে কেমন যেন একটা বয়সের ছাপ। রংটা ফ্যাকাশে, হাতগুলো বরফের মতো ঠান্ডা। ঠোঁটের কোণে হালকা একটা লাল দাগ। ওটা কি? ওটা কিভাবে এলো? তবে কি ও এতক্ষণ স্বপ্ন দেখলো নাকি সত্যি? ও কি খুব বিপদে আছে? আচ্ছা, প্রকৃতি কি মানুষ নাকি? কাঁপা কাঁপা গলায় বলে উঠল অয়ন। তোমার ঠোঁটে লাল, ওটা কি? হাত দিয়ে ঠোঁটটা ছুঁলো প্রকৃতি, তারপর হেসে ফেলল। হো, এটা টমেটো সস। তুমি তো ঘুমোচ্ছিলে, বেলা হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে, তাই পাউরুটিতে একটু টমেটো সস মাখিয়ে খাচ্ছিলাম। তুমি খাবে? এনে দেব? না 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 না, আমি কিছু খাবো না, আমার শরীরটা ভালো নেই, আমি একটু ঘুমোবো একটু। তুমি তুমি প্লিজ আমাকে একটু একা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ঘুমো, আমি রান্নাঘরেই আছি। সব কিছুই অত্যন্ত স্বাভাবিক লাগলো অয়নের। ও আবারও শুয়ে পড়ল চুপচাপ। সারাদিন বিছানা থেকে উঠলই না। অনেক চেষ্টা করেও ওকে কিছু খাওয়াতে পারল না প্রকৃতি। কেন যে ছেলেটা এরকম করছে বুঝতে পারল না। না, একটা ব্যবস্থা করতেই হবে। তবে তার আগে জানতে হবে ওই কালো ছায়া টাকার, যেটা সেই পাহাড় থেকেই সমানে নজরে রেখেছে প্রকৃতিকে। রাত তখন প্রায় ৩টে। চারিদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। হঠাৎ একটা খসখসে শব্দে ঘুম ভেঙে গেল অয়নের। চিত হয়ে শুয়েছিল,
আওয়াজটা যেন বাঁ দিক থেকেই আসছে। ঘুমটা সম্পূর্ণ ভাঙেনি অয়নের। চোখটা আধ খোলা করে বাঁ দিকে ফিরল ও। তারপর তাকালো, কিছুই নেই। জানলাটা খোলা, পর্দাটা হালকা নড়ছে হাওয়ায়। ভেবে নিল হয়তো হাওয়ার শব্দ, আবার চোখ বন্ধ করল। ঠিক তখনই আবার সেই খসখসে শব্দ, এবার একটু জোরে, সঙ্গে কেমন একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ, যেন কারো নিঃশ্বাস ওর কানের কাছে লাগছে। অয়নের গাটা শিরশির করে উঠল, ঘাড়ের লোম খাড়া হয়ে গেল। সোজা হয়ে শুতে যাওয়ার জন্য পাশ ফিরতেই গলা শুকিয়ে এলো অয়নের। কারণ ওর ঠিক ওপরে, ওর শরীরের প্রায় সমান্তরালে একটা নারী শরীর ধীরে ধীরে ভাসছে। ওর মুখের ঠিক উপরে সেই মুখ, অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো লালচে, রক্তে ভেজা ঠোঁটের কোণে হালকা একটা বিকৃত হাসি। গোটা শরীরের চামড়া যেন কেউ ছিঁড়ে নিয়েছে, কুঁচকে গেছে বিভৎস দগ্ধ শরীরটা। চুলগুলো অস্বাভাবিক ধপধপে সাদা, যেন কোনো বয়স্ক মানুষ, অথচ তার মুখে বয়সের ছাপ নেই। নিজের চোখে নিজের মৃত্যুকেই যেন দেখছে অয়ন। হঠাৎ টপ 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 করে কেমন একটা তরল অয়নের কপাল ছুঁল। হাত দিয়ে দেখতে পেল অয়ন, রক্ত, তাজা রক্ত। চোখটা বন্ধ করে ফেলতে চাইল, কিন্তু পারল না। কেউ যেন পলক পড়তে দিচ্ছে না। গলা দিয়ে অদ্ভুত শব্দ হতে শুরু করলো অয়নের। চেষ্টা করেও একটা কথাও বলতে পারল না। ঠিক তখনই ঠান্ডা হাওয়ার মতো শীতল কণ্ঠে বলে উঠল সেই নারী মূর্তি, অয়ন, তুমি আমার সঙ্গে অভিনয় করছো? তুমি তো চিনে ফেলেছো আমায়, জেনে গেছো সব। তাহলে এখনো কেন এই নাটক? অয়নের গলা শুকিয়ে গেল, কিছুই বলতে পারল না ও। কি হলো? কথা বলবে না আমার সঙ্গে? কে হলো? অয়ন ঘেন্না করছে আমায়? কে হলো অয়ন? বিভৎস মুখটা ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এলো। তার নিঃশ্বাসে পচা মাংসের মতো একটা গন্ধ। অয়নের গা গুলিয়ে উঠল, চোখটা চেপে বন্ধ করে ফেলল ও। আমায় চিনতে পারছো না? আমাকে তো আরো কাছ থেকে দেখেছো তুমি, অনেকবার দেখেছো। তবে এখন ভয় পাচ্ছ কেন? অয়ন, অয়ন। একটা ঠান্ডা হাত অয়নের গলার কাছে এলো, তারপর বুকের ওপর নামলো। ছড়িয়ে ধরো আমায় অয়ন। আমার শরীরটাকে তোমার ভয় করছে? আমাকে তো একদিন ভালোবেসেছিলে অয়ন। এই অয়ন, অয়ন। ধীরে ধীরে লক্ষ্য করলো অয়ন, সেই নারী মূর্তির শরীর পরিবর্তিত হচ্ছে এক অন্য নারী মূর্তিতে। প্রচন্ড ভয়ে বলে উঠল ও, প্রকৃতি? হ্যাঁ গো, আমি তোমার প্রকৃতি। কি হয়েছে তোমার প্রকৃতি? তুমি? আমি খুব অসুস্থ অয়ন, আমার খুব খিদে পেয়েছে। দেখো
আমি কত দুর্বল হয়ে পড়েছি, আমি খুব ক্লান্ত। আমাকে কিছু খেতে দাও। খেতে দেবে? মানে 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 তুমি কে? তুমি কে? তুমি 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 আমার প্রকৃতি নও। বলো বলো তুমি কে? বলো। আমার আমার প্রকৃতি কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো তাকে? তাকে বলো, বলো কোথায় লুকিয়ে রেখেছো, বলো। আমাকে বিশ্বাস করছো না কেন? আর কত অপেক্ষা করাবে তুমি আমায়? বলো 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 বলো। তুমি ডাইনি, তুমি তুমি শয়তান, তুমি তুমি আমার প্রকৃতি নয়, তুমি আমার প্রকৃতি নয়। বলো বলো কোথায়, কোথায় বলো প্রকৃতি কোথায়? সময় নষ্ট পছন্দ করি না আমি। তুমি তুমি এমন একজন মানুষ যাকে বশ করতে, বাঁধে ফেলতে বেশি দিন সময় লাগেনি আমার। তাই তোমাকে আমি সবটা বলবো, সব। তার আগে আমার সঙ্গে তোমাকে এক জায়গায় যেতে হবে। যাবে তো? কোথায় কোথায়? আমি আমি তোমার সঙ্গে কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না। বলো বলো প্রকৃতি, প্রকৃতি। চুপ করো, কথা বলো না, চোখ বন্ধ করো, হাতে বেশি সময় নেই, চোখ বন্ধ করো। ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে গেল অয়ন। এক ঝটকায় চোখটা খুলে ফেলল অয়ন। চারপাশটা প্রথমে ঝাপসা লাগলেও ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হতে শুরু করলো। হাত বাড়াতে গিয়ে টের পেল ওর হাত দুটো শক্ত করে বাঁধা, পাটাও নড়ছে না, মুখটাও বোধহয় কোনো কাপড় দিয়ে চেপে রাখা। চমকে উঠল অয়ন। ও শুয়ে আছে কোনো ঠান্ডা শক্ত জায়গার উপর। গা ছমছম করে উঠল যখন বুঝতে পারল এটা একটা কবরখানা। সাদা মার্বেলের একটা পুরনো কবরের উপর ফেলে রাখা হয়েছে ওকে। হঠাৎ ডান হাতে অসহ্য যন্ত্রণা টের পেল। হাতটা কেটে গেছে, রক্ত ঝরছে, ফোঁটা ফোঁটা রক্ত নিচে পড়ছে একটা লোহার বাটিতে। জমা হচ্ছে রক্ত। নিজের ডান হাতের কবজিটাকে দেখতে চেষ্টা করলো অয়ন, কিন্তু পারল না। এ কোথায় এসেছে ও? কেন করছে প্রকৃতি এমন? কেন? সালটা 1925। পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম। সম্ভ্রান্ত এক পরিবারে আমার জন্ম, কিন্তু ওদের পরিবারের সঙ্গে আমার চেহারার কোনো মিল ছিল না জানো। পরিবারে সবচেয়ে কুশ্রী সন্তান ছিলাম আমি। মা, আমার নিজের মা আমায় দু চোখে দেখতে পেত না। একদিন একেবারে ছোট্ট বয়সে আমাকে রাস্তায় ফেলে দিয়ে গেল। সেখান থেকে আমায় কুড়িয়ে নিল এক বুড়ি। ডাইনি বুড়ি বলে ডাকতো সবাই। ওই বুড়ি আমায় নতুন করে গড়ে তুলল। তার কাছেই আমি শিখলাম নানা অদ্ভুত মন্ত্র, তপস্যা, গোপন শক্তির খেলা। ধীরে ধীরে আমার কুশ্রী চেহারাটা সুন্দর হয়ে উঠল। আমার রূপ যৌবন সব হয়ে উঠল অপার আকর্ষণের উৎসব। যাকে চাইতাম তাকে সহজে নিজের ভালোবাসায় বাঁধতে পারতাম। একদিন এক পণ্ডিতের ছেলে আমাকে দেখে ভালোবেসে ফেলল। আমিও তাকে ভালোবাসলাম। তার পরিবার আমাদের প্রেম মেনে নিল না। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করলাম, কিন্তু সেই সুখ ক্ষণস্থায়ী ছিল। আমাদের বিয়ের কথা জানাজানি হতেই তার বাবা এক প্রবল শক্তিশালী তান্ত্রিক দিয়ে আমায় অভিশাপ দেওয়ালো।
আমার নাকি কোনোদিন মৃত্যু হবে না, এই পৃথিবীতেই ঘুরে বেড়াবো আমি। কিন্তু আমার রূপ যৌবন সব হারিয়ে যাবে। মানুষ তো দূরের কথা, পশুরাও ভয় পাবে, কেউ ভালোবাসবে না। বিশাল কাজ করব, এক এক করে আমার রূপ যৌবন সব হারিয়ে গেল। আমার সেই স্বামী, সেও এক সময় মুখ ফিরিয়ে নিল। তবে ডাইনি না, আমায় ত্যাগ করেনি, সাহায্য করে। আমি শুরু করি তপস্যা। অনেক বছর লেগে গেল। শেষে আমি ফিরে পেলাম আমার রূপ, যৌবনও ফিরে এলো। তবে সেটা আর 5 জনের মতো ছিল না। এই রূপ, এই যৌবন অভিশাপ নামিয়ে আনলো। আমার বেঁচে থাকার, আমার এই রূপ, এই চির যৌবন ধরে রাখার শর্ত দিল ডাইনি বুড়ি। কি ভাবছো অয়ন, আমি মানুষ? আমি অনেক আগে মানুষ ছিলাম, এখন আমি অভিশাপের শরীর। এই অভিশাপের নিয়ম খুবই অদ্ভুত। একটা বিশেষ রক্ত চাই আমার। না না না, যে কোনো রক্ত নয়, সেই একজনের রক্ত যাকে আমি একসময় ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসে মর্যাদা রাখেনি সে, আমাকে ফিরিয়ে দিয়েছিল। প্রথম তারই রক্ত পান করেছিলাম। কি বলতো, এই বিশ্বাসঘাতক প্রেমের রক্তেই লুকিয়ে থাকে রহস্যময় জাদু। প্রেম ভঙ্গের আর্তনাদ, হৃদয় ভাঙার বিষ আর বিশ্বাসঘাতকতার যন্ত্রণা মিলিয়ে যখন সেই রক্ত গড়িয়ে পড়ে, তখন সেই রক্ত আমার যৌবনকে ধরে রাখে। পান করলেই আমি হয়ে উঠি চির যৌবনা, অমর। এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত আমি থাকি অজয় অথচ ভয়ানক। এই শর্তই আমার জীবন আর আমার অভিশাপ। ভালোবাসলেই আমি তা ভেঙে ফেলি, কারণ বাঁচতে গেলে, রূপ ধরে রাখতে গেলে আমাকে বিশ্বাস ভঙ্গের রক্তপান করতে হবে যে। তবে মানুষের রক্ত বছরে একবার পান করতে হয়, আর সারা বছর প্রত্যেক পূর্ণিমায় কোনো এক পশুর রক্ত। কখনো আমার পোষা মোরগ মুরগি, কখনো তোমার ভালোবেসে কিনে এনে দেওয়া পাখি, আবার কখনো ছোট্ট নরম সাদা খরগোশ। কি মিষ্টি সেই রক্ত, কি মিষ্টি। হঠাৎ কবরখানায় প্রচন্ড ঝড় উঠল। প্রকৃতি একেবারে চলে এলো অয়নের পাশে। কানে কানে বলে উঠল, তুমি জানো, তুমি আমার 888 নম্বর প্রেমিক, আমার স্বামী, আমার শিকার, আর মাত্র 100 জন। তারপরে আমি মুক্ত অভিশাপ থেকে। 1000 মানুষের মৃত্যুতে অমরত্ব পাবো আমি, সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবো আমি, সবচেয়ে। তবে মিথ্যে বলবো না, তোমার মতো প্রেমিক অনেক বছর পরে এলো জীবনে অয়ন। বাকিরা শরীর ভালোবাসে, তুমি আমার মনটাকেও ভালোবেসেছে, তাই হয়তো আমিও তোমায় একটু একটু। কথা বলার চেষ্টা করলো অয়ন, মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলতে চাইল। কিছু বলবে অয়ন? আচ্ছা বলো। ওর মুখ থেকে কাপড়টা টেনে বের করে নিল প্রকৃতি। ভালোবাসা, ভালোবাসা, তুই তুই শয়তান, তুই শয়তান। আমি তোকে ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে। তুই তুই সেই ভালোবাসার এই প্রতিদান দিলি। বিশ্বাসঘাতক, তুই 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 একটা ডাইনি। তুই তুই কোনোদিন মুক্তি পাবি না, শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি তুই, তুই তুই শেষ, শেষ। কে শেষ করবে আমায়?
অয়ন, হেসে নে যত পারবি হেসে নে। আজ আমি তোকে বলছি, তোর 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 মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। তোকে তোকে যে শেষ করবে সে খুব তাড়াতাড়ি। আমি আমি ভয় পেয়ে গেছি অয়ন, আমি 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 ভয় পেয়ে গেছি। আচ্ছা তুই বল তো, বিশ্বাস ভঙ্গ হয়েছে তোর? তোর শিরায় শিরায় রক্তে রক্তে মিশে গেছে বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা? এবার এবার তোকে আর কষ্ট দেব না রে। এই রক্ত এখন উপযোগী হয়েছে আমার জন্য। চোখ বন্ধ কর অয়ন, চোখ বন্ধ কর। এবার এবার তোর মুক্তি। অয়নের মুখে আবারও কাপড়টা গুঁজে দিল প্রকৃতি। অয়ন ঘুমালো, পাড়া চুরলো, মিশে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? অয়নের মুখে আবারও কাপড়টা গুঁজে দিল প্রকৃতি। তারপর ধীরে ধীরে লোহার বাটির দিকে এগিয়ে গেল, যেখানে অয়নের শরীর থেকে টেনে নেওয়া রক্ত জমে আছে। বাটিটা যত্ন করে হাতে তুলে নিল প্রকৃতি, যেন ওর খুব প্রিয় পানীয় এটা। তারপর ঠোঁট ছোঁয়ালো। তারপর আচমকাই ওর মুখ নেমে এলো অয়নের ঘাড়ে, দাঁত গেঁথে গেল নরম মাংসে। অয়নের শরীরটা ছটফট করে উঠল, বাঁধা পা দুটোকে যন্ত্রণায় ছুটতে থাকলো। তারপর আবারও প্রচন্ড ঝড় উঠল কবরখানায়। বুঝতে পারছে অয়ন, ধীরে ধীরে হৃদস্পন্দন থেমে যাচ্ছে ওর, রক্তে ভিজে যাচ্ছে কবরটা। কিচ্ছু করতে পারবে না ও। চোখ দুটো চেপে বন্ধ করে ফেলল। তারপর আস্তে আস্তে সব শেষ। সবুজ পাহাড়ে ঘেরা সিকিমের এক ছোট্ট গ্রাম জুমথাং। মাত্র ২০-২২টা ঘর, চারিদিকে কুয়াশায় ঘেরা, যেন একটি চুপচাপ স্বর্গরাজ্য। গ্রামের এক প্রান্তে এক সাদা সবুজ কাঠের বাড়িতে থাকে বছর ২৫-এর প্রকৃতি। অপার সৌন্দর্যের অধিকারিণী, দুধে আলতা গায়ের রং, পাহাড়ি সরোবরের মতো তার নীল চোখ, আর লালচে বাদামি খোঁপা করা চুলে এক নিসর্গেরই প্রতিচ্ছবি সে। পেশায় সে তেলের কারিগর। পাহাড়ি ফুল আর বীজ থেকে কোল্ড প্রেস অর্গ্যানিক অয়েল বানায়ও। খুব তাড়াতাড়ি ওর এই তেলের সুখ্যাতি গ্রামের আশেপাশে ছড়িয়ে পড়েছে। পর্যটকরা এলে মাঝে মধ্যেই ওর বাড়িতে হানা দেয় এই তেলের জন্য। সেদিন সকালে ঘরে বসে তেল বানাচ্ছিল প্রকৃতি। আগুনের আঁচে নারকেল কুঁচো ফুটছিল জালে, তার গন্ধে ভরে উঠছিল গোটা ঘর। ঠিক সেই সময় হঠাৎ দরজায় টোকা। প্রকৃতি আঁচলটা গুছিয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে এক তরুণ। বয়স বেশি না হলেও চোখে একরকম গভীরতা, ঠোঁটে আত্মবিশ্বাসের হাসি। মুহূর্তেই কেমন যেন কেঁপে উঠল প্রকৃতির ভিতরটা। তবে যে এত বছর ধরে যাকে খুঁজছিল, এই সেই অচেনা ছেলেটাকে বড্ড বেশি চেনা মনে হলো ওর। আরে নমস্কার, আমি শিলিগুড়ি থেকে আসছি। আপনার এখানে নাকি খুব সুন্দর সুন্দর অর্গানিক অয়েল পাওয়া যায়। তা আমার একটু ল্যাভেন্ডার অয়েল প্রয়োজন ছিল, পাওয়া যাবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে।
ভেতরে আসুন। ভদ্রলোক ভেতরে এলেই দরজাটা বন্ধ করে দেয় প্রকৃতি। তারপর বলে, নমস্কার, আমি প্রকৃতি। অয়েল আমি তৈরি করি। আর আপনি? ওই দেখেছেন, নামটাই বলা হয়নি। নমস্কার, আমি রুদ্র, বাড়ি শিলিগুড়ি, আর পেশায় থাক, সেটা না হয় পরে বলি। বলছিলাম কি, ল্যাভেন্ডার অয়েল পাওয়া যাবে? আসলে কি বলুন তো, আমার মাঝে মাঝে প্রচন্ড মাথার যন্ত্রণা হয়, আর আমার অ্যাসিস্ট্যান্ট মনামি আমাকে সাজেস্ট করলো, বললো এই অয়েল নাকি ইউজ ব্যাস, করলেই রুদ্র হাজির। যন্ত্রণা হয়। এরপর কি হবে? না না, সেটা আজকের গল্পে বলবো না। অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন রুদ্র তৃতীয় পর্বের জন্য। কি হবে সেই গল্পে? প্রকৃতি কি শেষ হবে রুদ্রের হাতে, নাকি রুদ্রের জীবনই শেষ হয়ে যাবে প্রকৃতির রক্তপিপাসায়? তবে তার আগে আগামী সপ্তাহের ভূতের গল্প কাঁচের পুতুল। সঙ্গে থেকো কিন্তু বন্ধুরা। আজকের গল্প নিশি এই পর্যন্ত। গল্পের লেখিকা অন্তরা হাজরা। গল্পের অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন অন্তরা, সৌরভ, শুক্লা এবং আমি প্রীতম। যদি ভালো লাগে এই গল্পটা, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মনে রাখবেন, এই চ্যানেলে প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকি। তাহলে এবার চলে আসি গত পর্বে যে 10 জন প্রথম সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণা। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, শান্তনু বর্মন, শর্মিষ্ঠা চন্দ্র, স্নেহা দাস, সীমা দাস, জিনিয়া ভট্টাচার্য, রচনা সামন্ত, নিয়তি সিং, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসবো আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, প্রকৃতির পোষা মোরগ এবং মুরগি, এদের দুজনের নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে, তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট আর অপেক্ষা না করে মোবাইল ফোনটা নিন আর সঠিক উত্তর টাইপ করুন কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। তাহলে আজ এই পর্যন্তই। কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 11টায় আরও একটা নতুন গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং ভূত চর্চার সঙ্গে সঙ্গে ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।